ক্যানভাসে আঁকাটা প্রায় শেষ হয়ে এসেছিল। এমন সময় দেখি যতীন এক ভদ্রলোককে নিয়ে আমার পিছনে এসে দাঁড়িয়েছে। কি রে, কিছু বলবি? ইনি নন্দকিশোর বাবু, বল্লভপুর থেকে আসছেন তোর সঙ্গে কথা বলতে। এই যে এর কথাই আপনাকে বলেছিলাম। নমস্কার, কিন্তু কি কথা হয়েছিল আমি তো কিছু। কি আপনি আগে ওনার সঙ্গে কথাবার্তা করে রাখেননি? ওই দেখো, তোকে তো বলতেই ভুলে গেছি। ওই যে বল্লভপুরে যে চৌধুরী ম্যানশন আছে না, সেই বাড়ির কিছু অয়েল পেন্টিং নষ্ট হয়ে যেতে বসেছে। তাই চৌধুরী মশাই চাইছেন এখন সেগুলো আবার রিক্রিয়েট করতে। তাই ওনাকে আমি তোর নামটাই বলেছিলাম। যতীনের কথায় আকাশ থেকে পড়লাম। এত বড় একটা ব্যাপার আমায় আগে জানালো না। কাজটা উনি আদৌ পারবেন তো? কিরে, তুই পারবি না? আর যাই হোক, আমার এই ভুবন ভোলা খ্যাপাটি বন্ধুটির ওপর রাগ যে একেবারেই করতে পারি না। তাছাড়া ভেবে দেখলাম সামনে কলেজের লম্বা একটা ছুটি, কাজটা হলে হাতে কিছু উপরি টাকাও আসে। 7-5 না ভেবে রাজি হয়েই গেলাম। হ্যাঁ, পারবো। চৌধুরী মেনশনের ঠিকানাটা রেখে যান, আমি সঠিক সময় পৌঁছে যাব। ব্যাস, তাহলে তার কোনো সমস্যাই রইল না। নন্দকিশোর বাবু, আপনি নিশ্চিন্তে ফিরে যান, ও ঠিক সময় পৌঁছে যাবে। ঠিকানা মিলিয়ে দিন 2 বাদে গিয়ে হাজির হলাম সেই চৌধুরী মেনশনে। নন্দকিশোর বাবুর কথা বলতেই সে বাড়িতে এক পরিচারক খাতির করে এনে বসালো মস্ত বাড়ির বৈঠকখানার ঘরে। এই বাড়ির এক সময়ের কর্তা যে শিল্পের ভারী কদর করতেন তা দেওয়ালে টাঙানো ছবি আর গৃহসজ্জা দেখে দিব্যি মালুম হয়। কিছুক্ষণ পর ওপাশের দরজা দিয়ে প্রায় 70 এক ব্যক্তি প্রবেশ করলেন। নমস্কার নমস্কার, অনেকক্ষণ অপেক্ষায় রাখলাম বুঝি? না না, কিছুক্ষণ মাত্র এসেছি, এই ঘরে ছবিগুলো দেখছিলাম আর কি। এই সবই আমার ঠাকুরদার আমলের, তার এ বিষয়ে বিশেষ ন্যাক ছিল। তা তোমাকে এখানে কি উদ্দেশ্যে ডাকা তা তোমাকে নিশ্চয়ই বলা হয়েছে। আগে নন্দকিশোর বাবু কিছুটা বলেছেন, ওই ছবিগুলো রেস্টোরেশনের জন্য। আসলে কি জানো তো, বয়স বাড়লে সবকিছুর ওপরে ভীষণ মায়া বাড়ে। সেই তৈজস চিত্রের ঘর কতকাল তালাবন্ধ ছিল, আর জীবন সায়ান্নে এসে মনে হলো এসব দুর্মূল্য জিনিস এভাবে অবহেলা করতে দেওয়া উচিত নয়। তাই নন্দকিশোরকে দিয়ে তলব পাঠালাম। এই দেখো, বলরাম কখন খাবারগুলো বেড়ে গেছে, কথায় কথায় খাবারগুলো তো জুড়িয়ে গেল যে। আবার এসবের কোনো প্রয়োজন ছিল না। চৌধুরী বাড়ির অতিথি অনুযায়ী এ তো অতি সামান্য। আর কথা বাড়ালাম না, সন্দেশের রেকাবিখানা হাতে তুলে নিলাম। বলছিলাম, আজকে যদি একবার সেই ছবিগুলো দেখা যেত। অবশ্যই, তুমি খাওয়া শেষ করো, আমি নন্দকিশোরকে বলছি সে ঘরের চাবিখানা নিয়ে আসতে। লম্বা করিডোর ধরে কিছু দূর এগোলেই বাগান লাগোয়া ঘর। মাধবীলতার ডাল নুয়ে পড়েছে ঘরের এদিকটায়। এটি তোমার কয়েকদিনের কর্মক্ষেত্র। অপূর্ব। জগৎমোহন বাবু যেন আমার সামনে এক নতুন জগতের দ্বার উন্মোচিত করলেন। আর এ ঘরের জৌলুস সেই আগের মতো নেই। ঠাকুরদা খোদ দিল্লি থেকে কারিগর এনে শখ করে বানিয়েছিলেন এই ঘরখানা। এখন তো সবকিছুরই শ্রীহীন দশা। যাই হোক, নন্দ, উনি থাকবেন কোথায়? বলরাম এ ঘরেই ওনার থাকার ব্যবস্থা করেছি। বেশ, তাহলে তো মিটেই গেল। দেখলাম ঘরের এক কোণে একখানি খাট, খাটের পাশে আলমারি, তার পাশে কুঁজো, তাকের ওপরে আঁকার সরঞ্জাম। ব্যবস্থা মন্দ নয়। চোখ পড়ল দেওয়ালের কোণে চিলতে অংশে রাখা অসমাপ্ত এক ছবির দিকে। লালচে ব্যাকগ্রাউন্ডের ওপর আঁকা অসামান্য দুটো চোখ। ব্যবস্থা সব ঠিক আছে তো সামন্তক বাবু? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওই ছবিটা কার? ও, ওটা বলতে পারো এ বাড়িরই একজনের ছবি। শিল্পী পুরো ছবিটা শেষ না করেই কোথায় চলে গিয়েছিলেন শুনেছি। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তার কোনো ফটোগ্রাফও নেই আমার কাছে। তুমি যদি পারো তোমার মতো করে ছবিটা শেষ করো। কিছু প্রয়োজন হলে নন্দকিশোরকে জানিও। ওরা চলে গেল, কিন্তু ওই চোখ দুটো আমায় স্বস্তি দিল না। ওই দৃষ্টিতে যেন কিছু একটা আছে। খানিক বিশ্রামের পর সব ফেলে ক্যানভাসে সেই ছবিটা নিয়েই বসলাম। ব্যাপারটা মুশকিলের হলেও সত্যি বলতে অমন আয়ত দুটো চোখের একটা আকার দেওয়ার জন্য খানিক উৎসুক হয়ে উঠেছিলাম। অনেকক্ষণ ধরেই তেষ্টা পাচ্ছিল। যখন খেয়াল পড়ল ততক্ষণে জানলার বাইরে ঝুপ করে সন্ধে নেমেছে। কুঁজো উল্টাতেই দেখলাম তাতে বিশেষ জল নেই।
ঘর থেকে বেরোলাম জলের খোঁজে। কি হলো, কোথায় চললেন বাবু? কে? এই যে আমি, বলরাম। বৃদ্ধ বলরামদা করিডোরের এক পাশে বসেছিল, খেয়াল করিনি। আসলে জল তেষ্টা পেয়েছিল, কুঁজোয় জল ছিল না, তাই। ও, দেখেছো কাণ্ড, একদম ভুলে গেছি। আপনি ঘরে যান বাবু, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা বেশ। এই যে একটা কথা বলি আপনাকে, রাত বিরেতে যখন তখন এই ঘর থেকে বেরোবেন না, যে কোনো সময় একটা বিপদ হতে পারে। আসলে এখানে সাপখোপের ভীষণ উপদ্রব তো, তাই। জানি না এমন সুন্দর জায়গায় সত্যি বিপদের কিছু আছে কিনা, তবে ওই দু চোখ যে আমায় বড় বিপদে ফেলেছে সে আমি বুঝতেই পেরেছি। এরপর রঙের ছোঁয়ায় ধীরে ধীরে প্রস্ফুটিত হলো তার টানা নাক, মেঘে পড়ন চুল, পেলব ত্বক। আঁকার শেষে আমি মুগ্ধ হয়ে চেয়ে রইলাম নিজের সৃষ্টির দিকে। কৃষ্ণকলি। মনে হলো এই সৃষ্টিকে অজ্ঞাতে আমার হাত ধরে আঁকিয়ে নিয়েছে। সারাদিনের পরিশ্রান্ত চোখে কখন তন্দ্রা নেমে এলো জানি না। যখন প্রথম ধরেছে কুলি আমার মল্লিকা বনে। এ কি, ঘুমিয়ে পড়লেন নাকি? এক ঝটকায় ঘুম উড়ে গেল আমার। উঠে দাঁড়িয়ে দেখতেই স্তব্ধ হয়ে গেলাম। দেখি বিছানার উপর বসে আছে এক নারী। কে 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 আপনি? আমার অবাক হওয়া তখন বাকি ছিল। এ কি দেখছি আমি? মেয়েটির মুখ যে আমার এই মাত্র আঁকা ছবির সাথে হুবহু এক। এ কি করে সম্ভব? আরে আরে, ভয় পাবেন না, আমি এ বাড়িরই মেয়ে। আমার নাম শশী। জানলা দিয়ে অনেকক্ষণ আপনাকে দেখতে পেয়েছি। ঘরের দরজা খুলেছিল, তাই একটু আলাপ করতে এলাম। তা রাতের বেলায় দরজা খুলে রেখেছিলেন কেন? বলরাম বারণ করেনি? হ্যাঁ, উনি বলছিলেন এখানে নাকি সাপখোপের কি বিপদ। সাপখোপ? সেসব ছাড়ুন, আপনি আঁকিয়ে? হ্যাঁ, আমার নাম সামন্তক। দেখি দেখি কি এঁকেছেন দেখি। কি আশ্চর্য, এ আপনি কাকে এঁকেছেন? এ তো আমার ছবি। বাহ, চমৎকার হয়েছে কিন্তু। আমি না কিছুতেই বুঝতে পারছি না জানেন, এই ছবিটা হুবহু আপনার মতো হলো কিভাবে? আমি তো আগে আপনাকে কখনো দেখিনি। সত্যি দেখেননি? হয়তো স্বপ্ন দেখেছেন। স্বপ্ন? কি জানি, আমি না ওই দু চোখ দেখে আমার না সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি কিন্তু ভারী মজার মানুষ। না, তবে যাই হোক, আপনার প্রশংসা না করে পারছি না। বলছেন? আমি বলছি, আপনি খুব সুন্দর আঁকেন। বাবু, দরজাখানি খুলুন। অকস্মাৎ দরজায় টোকা। দাঁড়ান, দেখি কি এলো। দয়া করে এখন দরজা খুলবেন না, সর্বনাশ হয়ে যাবে। কেন? পরে আপনাকে সব বলবো। আমি আমি আলমারির ওপাশে গিয়ে লুকোচ্ছি। লুকোবেন? আচ্ছা বেশ।